নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন আপনাদের সাথে। 1947 সালের পর আমার মনে হয় পৃথিবীর মধ্যে বোধহয় এই একটা দেশই আছে, সেটা হচ্ছে ভারতবর্ষ। যে দেশে 1947 সাল 15ই আগস্ট স্বাধীনতা পাওয়ার পরে আইন শৃঙ্খলা বা অভিন্ন দেওয়ানি বিধি বা আইন কানুন বা যাকে ইংরাজি অভিন্ন দেওয়ানি বিধি যেটা বলছি, যাকে ইংরাজিতে বলা হয় ইউনিফর্ম সিভিল কোড। এই একমাত্র পৃথিবীর মধ্যে বোধহয় একটা দেশ আছে যেখানে খ্রিশ্চানদের জন্য আলাদা আইন, মুসলিমদের জন্য আলাদা আইন। 3বার তালাক বলি একটা মেয়েকে তালাক দিয়ে দেওয়া হয় উইদাউট এনি পেপার্স। মৌখিকভাবে তালাক বললেই 3বার তালাক বলে একটা মহিলাকে ডিভোর্স করে দেওয়া যায়। তারপরে মহিলাটা কোথায় যাবে না যাবে সে দেখার কোনো বিধিনিষেধ নেই। কোরআন কিন্তু বলছে অন্যরকম। কোরআনে যেসব নিয়মকানুনগুলো আছে সেগুলো এখনকার যুগে তো কাউকে মানতে দেখা যায় না, মুসলিম সম্প্রদায়ের মধ্যে বলি। যাই হোক, আমি ওই সব ব্যাপারে যাচ্ছি না। কোরআনটা আমি পড়েছি মোটামুটি, বাইবেল তো পড়েইছি। জৈনদের জন্য বা বিভিন্ন রকম ধর্মাবলী সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা সব আইন হয়েছে। বিয়ে শাদী রেজিস্ট্রেশন সেটা আবার সংখ্যালঘুদের জন্য আলাদা একটা নিয়মকানুন, আবার খ্রিশ্চানদের জন্য একটা ম্যারেজ রেজিস্ট্রেশন আছে, হিন্দুদের জন্য তো আছেই। এই একটা আজব দেশ যেটা 1947 সালে 15ই আগস্টের পর এটা চলে আসে পৃথিবীর মধ্যে। বলে এই একটা দেশ যে দেশের মধ্যেই অনেক, এর আগেও বলেছি আমি, অনেক পলিটিক্যাল পার্টি আছে যারা দেশদ্রোহিতার কাজ করে, দেশবিরোধী কাজ করে। তার একটা কারণ ভোট ব্যাংক, তাদেরকে জিততে হবে, ভোটে আসতে হবে, দেশ চলে যাক, দেশের জনগণ চলে যাক, দেশটাও চলে যাক। দেশটা চলে গেলে তারা যে কোথায় যাবে তার কোনো চিন্তাভাবনা নেই। আমাকে মন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, প্রেসিডেন্ট হতে হবে, আমাকে ক্ষমতায় থাকতে হবে, আমাকে কিছু কামিয়ে নিতে হবে। এটা কংগ্রেসের আমল থেকেই হয়ে আসছে। কংগ্রেস তো প্রায় ধরুন 60-65 বছর কি আরও বেশি রাজত্ব করেছে। কী দেশের উন্নতি হয়েছে কংগ্রেসেরাই বলতে পারে। তারপরে আসি আমি আমাদের পশ্চিমবঙ্গে। সিপিএমের যুক্তফ্রন্ট ছিল, যুক্তফ্রন্টের পর সিপিএম এলো, বামফ্রন্ট। প্রায় 35 বছর 34 বছর রাজত্ব করেছে। কী উন্নতি হয়েছে, কী আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে সেটা জনগণই বলবে। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকমই হাওলাত হয়েছে তাদের জন্য। তারপরে এলো আরও জঘন্য তৃণমূল কংগ্রেস, 15 বছর। 34 বছরে যে বামফ্রন্ট ফাটাফাটি করেছে, কারাপশান, উন্নতির কথা ছেড়ে দিন, এরা 15 বছরে তা 3 গুণ করেছে। রেসিপিটা ওই বামফ্রন্ট থেকেই পেয়েছে। 15 বছর তৃণমূল কংগ্রেসের রাজত্বে এত দুর্বল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বোধহয় আসেনি। বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু, তার আগে অজয় মুখার্জি, তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে আপনার প্রফুল্লচন্দ্র সেন ছিলেন। এই যে এরা যে মুখ্যমন্ত্রী, এরা প্রত্যেকেই জনতার চোখে নেতা, জননেতা বা নেতা, যাই হোক, হোয়াট এভার লাইক দ্যাট। বুদ্ধদেব বাবু বড় নেতা কি ছোট নেতা কি মুখ্যমন্ত্রী ভালো কি খারাপের মধ্যে যাচ্ছেন, লোকটা নো ডাউট অনেস্ট, সাদাসে জীবনযাপন করে গেছেন। মার্ক্সবাদ লেনিনবাদের যতটুকু নিয়মকানুন উনি তার জীবন দিয়ে করে গেছেন। আই রেসপেক্ট হিম অ্যাজ এ মুখ্যমন্ত্রী না, অ্যাজ এ ম্যান। এই একটা বুদ্ধদেব ভট্টাচার্য দেখা গেছে সততার প্রতীক। সেই ছোট্ট একটা ফ্ল্যাটে ইচ্ছে হলে তিনি অনেক বিষয় বৈভব করতে পারতেন, কিন্তু সততাই তাকে বিপথে যেতে দেয়নি। প্রফুল্ল চন্দ্র সেন তিনিও তাই ছিলেন। অজয় মুখার্জিও তাই। কেউ বলতে পারবে না, তাদের ইয়ে থেকেও কারি ছেটাতে পারবে না। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে বা ডাক্তার বিধানচন্দ্র রায়, আই ফরগট দ্যাট নেম, ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনিও যথেষ্ট পরিক্রমা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও ভালো ছিলেন, সৎ ছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের উন্নতির জন্য
খুব একটা কিছু এই যে এতগুলো মুখ্যমন্ত্রী রাজ্যতে দেখা যায়নি, যেখানে আইন শৃঙ্খলাটা করা হবে মস্তানি, গুন্ডামি, চোর ছ্যাঁচড়ামি, তোলাবাজি, কারাপশন, আইনের বলে সঙ্গে সঙ্গে নিয়ে গাওদে পুরো দিতে হবে। হোয়াট এভার হি ইজ মিনিস্টার অর কাউন্সিলর অর এমএলএ অর পার্লামেন্টেরিয়ান, অল আর ইন সেম ইন ল। এটা তো হওয়া উচিত ছিল, কিন্তু সেটা সারা ভারতবর্ষে ছিল না। বিজেপি গভর্নমেন্ট আসার পর সেন্ট্রালে এক দেশ, এক নীতি, একটা রেশন কার্ড, একই সময় সব জায়গাতে ভোট হবে, এই প্রথাটা চালু করতে শুরু করেছেন। আর যা হয়, ধান্দাবাজ যেসব পলিটিক্যাল অন্যান্য আছে, এটাকে আমি ধান্দাবাজি বলবো, এটা কিন্তু দেশের স্বার্থ দেখে না। এরা হই হই করে নেমে পড়েছে রাস্তা, না না এটা হবে না, এটা চলবে না, হাতে ঘা পড়বে। তো আপনি একটাতেও কোনো সৎ লোক খুঁজে পাবেন না। এগুলোকে আমি বলি দেশদ্রোহী। দেশের ভালোর জন্য এরা কখনো সাথ দেবে না শাসক দলকে। দেশের বিরোধিতার জন্য এরা বিরোধিতা করবে, দেশে যাতে উন্নতি না হয়। এতে লাভ কার হয়? আমাদের শত্রু দেশ চীন, বাংলাদেশ, পাকিস্তান। আমাদের দেশে আপনি পাকিস্তানের পতাকা নিয়ে জয়ধ্বনি শুনতে পাবেন। পশ্চিমবঙ্গে এখন যেটা এসছে অভিন্ন, যেটা আমি বলছিলাম যে দেওয়ানি বিধি অথবা ইউনিফর্ম সিভিল কোড, সবার জন্য একটা আইন থাকবে, সারা দেশে সবার জন্য একটা রেশন কার্ড থাকবে, দেশে একই সময় সকল রাজ্যে ভোট হবে, সে বিধানসভা হোক আর যেটা লোকসভা হোক। জানি না এটা হবে কি না। তো আমার দেশের বিরোধী দলগুলো ভালো নয়, সুবিধার নয়। এরা দেশ বিরোধী, উন্নতির জন্য এরা দেশ বিরোধিতা করে যাবে বরাবর। যাই হোক, পশ্চিমবঙ্গে এখন এই অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে, সবার জন্য এক নীতি। গুন্ডা দমন আইন, তোলাবাজ, মাস্তানি, গুন্ডামি, যখন তখন ধর্ষণ করা, যাকে তাকে ঘরের বউকে মেয়েকে তুলে নিয়ে এসে তার ইজ্জতহানি করা, লোকের জমি কেড়ে নেওয়া, লোকের বাড়িঘর দখল করা, যাকে একদম গুন্ডামি গর্দামি বলা হয়, সেইগুলোকে ঠান্ডা করার জন্য পশ্চিমবঙ্গে একটা আইন শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী আনা হয়েছে। আমার এরপরে ভিডিওগুলো স্কিপ করবেন না, দেখতে থাকবেন। আমি আর বেশি কিছু বললাম না। দেশের উন্নতির জন্য ওয়ান ল ওয়ান নেশন খুব দরকার। অন্যায় এত বছর হয়ে এসছে, 1947 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই ধরনের হয়ে এসছে। বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন আইন, তার সুযোগটাও সংখ্যাগুরু আর সংখ্যালঘু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? উই আর অল দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে এইটুকুই বলি। সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সকলেই ভারতীয়। দ্যাট ইজ দ্য আওয়ার আইডেন্টিফিকেশন। যাক, এরপরে ভিডিওগুলো দেখবেন যে এই অভিন্ন বিধি, দেওয়ানি বিধি বা এই ইউনিফর্ম সিভিল কোড, যে সকলের জন্য সমান আইন, যেখানে সৎ লোক ভদ্রলোকদের ভয় পাওয়ার কিছু নেই, অভদ্রলোক অসৎদের জন্য ভয় পাওয়ার ব্যাপার অবশ্যই আছে। ভরসা ইন, ভয় আউট। যখন এই জায়গাটা আমরা এই যে প্রিভেন্টিভ যে ডিটেনশনের বিরুদ্ধে এতগুলো কথা, এতগুলো বিধানসভা এতজন বললেন, তার মানে কি আপনারা চাইছেন যে ধুলিয়ান শামশেরগঞ্জে আবার হরগোবিন্দ দাস, আবার চন্দন দাসের রক্তে মাটিটা রাঙা হয়ে যাক, তারপর পুলিশ অ্যাকশন নিক? আপনারা আবার চাইছেন ওই কি মোফাক্কেরুলদের মতো মানুষ, তারা উস্কানি দিয়ে দেবে, দিয়ে মোথাবাড়ি জ্বলে যাবে, হাজারে হাজারে মানুষের দোকান পাট সব ভেঙে চুরমার হয়ে যাবে, এবং তারপর পুলিশ অ্যাকশন নিক? মানে আজকে যদি প্রিভেন্টিভ মেজার নিয়ে এই ধরনের কাণ্ড কারখানাকে আটকে দেওয়া যায়, এবং এই আটকানো গেছে, তো ইতিহাসে নজির রয়েছে। এই ধরনের আইন 2018 সালে কোথায় এসেছে? প্রথম উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার এনেছেন, এবং তারপর দেখা গেছে সরকারি বিভিন্ন সম্পত্তি ধ্বংস করে আন্দোলনের প্রবণতা
93% কমেছে। সেটাই। তার মানে কাজ হয়েছে, ওষুধে ভ্যাকসিন দিয়ে কাজটা হয়েছে। সেই কাজটা আমরা এখানে আনতে চাইছি। কাদের সমস্যা হচ্ছে? যে 41 জন ভোট দিলেন, সজলদা একটু আগেই বললে যে 41 জন যারা ভোট দিলেন তারা কার পক্ষে? তারা আইনের পক্ষে না গুন্ডার পক্ষে? তারা গুন্ডামির পক্ষে না আইনের শাসনের পক্ষে? তারা এই শেখ শাহজাহানের পক্ষে? সিপিএম তৃণমূল নির্বিশেষে আজকে যে কটা ওই উচ্ছিষ্ট তৃণমূল, মৃত তৃণমূল রয়েছে, তার সাথে একই সারিতে সিপিএম আইএসএফ ভোট দিচ্ছে। এই আইএসএফ এর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কাঁদতেন না যে আমার কর্মীদেরকে কেউ রক্ষা করতে পারছে না, আইনের শাসন নেই? তাহলে আজকে বলুন, যারা এতদিন আইএসএফ এর কর্মীদের গুন্ডামি করত, আপনি তাদের পক্ষে, তাদেরকে বাঁচিয়ে রাখার পক্ষে ভোট দিচ্ছেন? সিপিএম এর যিনি একজন বিধায়ক আজকে বেঁচে রয়েছেন, যিনি নির্বাচিত হয়েছেন, তিনি এর পক্ষে বললেন যে কেন এটা হবে। আরে মশাই, আপনি কার পক্ষে তাহলে? আপনি তাহলে পরিষ্কার বলুন, আমি তামান্নার খুনিদের পক্ষে। আমি তামান্নার খুনি যে গুন্ডাগুলো ছিল তারা যেন ঘুরে বেড়ায় শান্তিতে, তারা যেন তাদের পক্ষে। এটা তো ফ্যাক্ট যে তামান্নার খুনিদেরকে তৃণমূল সরকারের একটি পুলিশও ধরতে পারেনি। শক্তিশালী আইনটা তো দরকার। আমরা সিএ এনআরসি আন্দোলনের সময় শুধুমাত্র শিয়ালদা ডিভিশনে 46 কোটি টাকার রেলের সম্পত্তি ধ্বংস হয়েছিল। তো এটা ভুলে যেতে পারি? এটা কার টাকা? আমার আপনার ওয়াকফ নিয়ে যখন বিরোধিতা হচ্ছে, গোটা দেশে বিরোধিতা অনেক প্রান্তেই হয়তো হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতি কোনো কোনো রাজ্যে হয়েছে। সেটাই তো পয়েন্ট না, যেটা বলা হচ্ছে যে বিরোধিতায় বাধা দেওয়া হচ্ছে, বিক্ষোভে বাধা দেওয়া বিরোধিতা করুন। আমার কথা হচ্ছিল বিরোধিতা মানে কি? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের ইতিহাসে নজির রয়েছে তারা বিধানসভা ভাঙচুর করে, বা হচ্ছে বাম আমলে এই নজির রয়েছে যে 1 পয়সা না 10 পয়সা ট্রাম ভাড়া বাড়ানোর জন্য ট্রামই জ্বালিয়ে দেওয়া যায়। কিন্তু আমার কথা হচ্ছে বিরোধিতা মানে কি? কনস্ট্রাকটিভ বিরোধিতা করুন, আপনি নীতির বিরোধিতা করুন, আপনি আদর্শের বিরোধিতা করুন, আপনি সরকারের পদক্ষেপের বিরোধিতা করুন, এ নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি সরকারের সম্পত্তি আগুনে জ্বালাবেন, ওটা তো আমার ট্যাক্সের টাকায়। তাহলে আমার ট্যাক্সের টাকায় যখন আমি দেখবো আমার সম্পত্তিটা জ্বলছে, যারা জ্বালাচ্ছে তাদের সম্পত্তিটা তো দখল করা প্রয়োজন, তাদের সম্পত্তির টাকায় আমার ওটা নির্মাণ হোক। অঙ্কন, তুমি যখন এই কথা বলছো তখন আমি নওশাদ সিদ্দিকীর বক্তব্যটাই একবার শুনিয়ে দিই দর্শকদের। ভাঙড়ের বিধায়ক, তিনি এই যে বিলটা আনা হয়েছে বা পাস করানো হয়েছে, তিনি কি বলেছেন এই বিল প্রসঙ্গে, একবার শুনুন দর্শকরা। এই বিলের মধ্যে বলা হচ্ছে পুলিশ কর্তাকে কেবল সন্দেহের ভিত্তিতে আপনার প্রিভেনশন অ্যারেস্ট ডিটেনশনের কথা বলা হচ্ছে, এলাকা বহিষ্কার এবং নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে শুধু সন্দেহের ভিত্তিতে। সুতরাং এই সন্দেহ কাদের উপরে হবে? যারা বিরোধী মত পোষণ করছে না অ্যাকচুয়াল যারা গুন্ডাবস্থান তাদের? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে স্যার। এই বিল আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোর কিন্তু আইন ব্যবস্থাকে দুর্বল করছে। ইতিপূর্বে যারা গুন্ডামি করে, মস্তানি করে, দাঙ্গা করে, মারামারি করে, ভয় দেখায়, লুট করে, তাদেরকে শায়েস্তা করার জন্য কিন্তু ভারতীয় ন্যায় সংহতি বা বিএনএস ইতিমধ্যেই আছে। শুধু তাই না, পুলিশকে বিশেষ ক্ষেত্রে ক্ষমতা বেশি ইউটিলাইজ করার জায়গা দিয়ে আছে। তারপরে এই বিল নিয়ে আসা তাহলে পারস্পরিক বা স্ববিরোধী হয়ে যাচ্ছে না তো? আমি কাশিমদার কাছে যাব, তবে যেহেতু নওশাদ সিদ্দিকী বললেন, আমি একবার একটু এখান থেকে সজলদার কাছে যাই। সজলদা সেখানে যেহেতু উপস্থিত ছিলেন, দুটো পয়েন্ট সজলদা, সেটা হচ্ছে একটা হচ্ছে যে বোধহয় স্ববিরোধিতা হয়ে যাচ্ছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে সন্দেহের বসে। না, সন্দেহের বসে কখনোই নয়। প্রথম কথা হচ্ছে প্রিভেন্টিভ। প্রিভেন্টিভ মানে কি? যার একটা ইতিহাস আছে বিগত 7 বছরের বিভিন্ন টাইমে, সেটা টাইম লিমিটটা সরকার ফ্রেম করবে, যার বিভিন্ন এই ধরনের অ্যাক্টিভিটিসের যার ইতিহাস আছে তাকেই আগে সরাবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যেটাও বলছিল, সেই প্রিভেনশনটা করবে। কাউকে সন্দেহ হলো, অঙ্কনকে আমার সন্দেহ হচ্ছে যে অঙ্কন গন্ডগোল পাকাতে পারে, তাই আমি ওকে ধরতে পারি না। আমি প্রিভেন্টিভ অ্যারেস্ট মানে যাকে প্রিভেন্ট করতে হয় তাকে। আর আমি বলছি যে এরা এখানে ধরুন এই সিপিএম, এই ধরুন আইএসএফ বা এই তৃণমূলীরা যারা এর বিরোধিতা করছে, দিল্লিতে গিয়ে তারা ইন্ডিজোট করছে যারা ইমার্জেন্সির সঙ্গে যুক্ত ছিল। মনে রাখা উচিত, তারা ইমার্জেন্সির সঙ্গে যুক্ত ছিল। আমি বলছি ইমার্জেন্সির থেকে তো ভয়ঙ্কর কিছু হতে পারে না। এখানে বড় জোর আপনাকে প্রিভেন্টিভ ভাবে 1 বছর, যারা নিশা করেছিল, মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, যারা নিশা করত, যারা
মানে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্টে জনজীবনকে থমকে না না দিয়েছিল। তাতে আপনাকে কবে বার করবে কেউ জানতো না, কবে আপনি ছাড়া পাবেন না পাবেন কেউ জানতো না। আজকে তারা এসে সব সত্যি লক্ষ্মী সেজে বিরোধিতা করছে। এসব নাটক আমরা অনেক দেখেছি। আসলে এগুলো ওই কিছু না, পুরো ওই বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, পুরো মোগল সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখার, সাম্রাজ্য তো আর নেই, ওই টুটা ফুটা যেটুকু আছে সেটুকু যাতে জেলের বাইরে থাকে, শামস ইকবালের মতন মালেদের, ববি হাকিমের মতন লোকেদের যারা অনুগামী তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এই লাগছে। বেশ, আসবো কাশেম আলীর কাছে যাই। আমি শুধু বলছি এই যে শামস ইকবাল, ববি হাকিম, এছাড়া আমি আরো কিছু নাম নিতে চাই, যেমন শেখ শাহজাহান, জাহাঙ্গীর খান, বা আজকে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকও বিধায়ক হিসেবে তার কিছু বক্তব্য রাখছিলেন। এই যে এতগুলো নাম, এদের মধ্যে কেউ ঘোষিত দুষ্কৃতীও বটে। আপনি এদের কারোর সঙ্গে রয়েছেন কাশেম আলী? আপনার অবস্থান কি? এই বিলটা যে পাস হলো, আপনার অবস্থান কি? আমি মহামহিম মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে ঐতিহাসিক যুগান্তকারী পদক্ষেপ পবিত্র বিধানসভার সদনে দাঁড়িয়ে যে বিলটা ফজলবাবুদের মতো বিধানসভার সদস্যদের সামনে রেখে যে বিলটি পাশ করেছেন, গুন্ডা দমন বিল, আমি আমার তরফ থেকে, আমার কমিউনিটির তরফ থেকে ওনাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। একটা কথা খুব মনে পড়ে ছেলেবেলার কথাগুলো, বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে তার ডবল, রাজনীতি হোক যেমন তেমন, গুন্ডামু করলে দেবেই চমন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দোষীদের শাস্তি দিতে হবে, এই সরকারের মূল মন্ত্র। যেমন বনেরা বনে সুন্দর, বন্যরা বনে সুন্দর, মাতৃ করে শিশুরা, আইন শাসন তখনই সুন্দর যখন গুন্ডা বদমাইশরা থাকবে জেলে। বাংলার মুখ্যমন্ত্রী যদি বলতে দিন, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা সেই সুন্দর শাসনটাই দেখতে পেয়েছি মাত্র 2 মাস বয়সে। তাই ছেলেবেলা মাস্টারমশাই সজলদার কথার উদ্দেশ্য ধরেই বলেছি, ছেলেবেলায় মাস্টারমশাইরা বলতেন বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে। এখন বাচ্চাদের ইতিহাস এখন অতীত, এখন বাচ্চারা পড়বে, বাচ্চারা বলছে সন্দেশখালী সাজান, পিঠে বানানির গুরু, কোন সন্ত্রাস আমি শুনবো। আমার একটা ছোট প্রশ্ন হচ্ছে, মূলত যে জায়গায় আমরা বিগত দিনে অশান্তিগুলো দেখেছি, যে জায়গাগুলো উল্লেখ সজলবাবু করছিলেন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে এই অশান্তিগুলো মূলত হয়েছে। এবার এই আইনের মাধ্যমে, বা এখন আইন হয়নি, এই বিলের মাধ্যমে যে বিলটা পাস হয়েছে, আপনার কি কখনো এরকম গিয়ে মনে হচ্ছে যে সংখ্যালঘু মানুষরা এতে বিপদে পড়ে যেতে পারে, বা যে ওবিসি সংরক্ষণের সংশোধনী আনা হলো, আপনার কি মনে হচ্ছে সংখ্যালঘু মানুষ বিপদে পড়ে যেতে পারে? সংখ্যালঘু গুরু বলে কিছু নেই। শুনুন, তোষণ তুষ্টিকরণ করে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বদ্ধভূমি তৈরি করেছিল, বাংলায় 2 মাসে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, মহামহিম মুখ্যমন্ত্রী এক একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে, আইন সকলের জন্য সমান, কে মুসলমান কে হিন্দু, অপরাধ করলেই তাকে সাজা দিতে হবে, অপরাধ করলেই তাকে জেলের গারদে যেতে হবে, সে হেলিত আলী, মোহাম্মদ আলী, যেই হোক না কেন, আইন তাদের জন্য সকলের জন্য সমান হবে। তাই আমি আপনাকে একটা ছোট্ট কথাই বলি, সন্দেশখালী সাজান, পিঠে বানানোর গুরু, খুন সন্ত্রাস রাজধানীতে ক্যারিয়ার তার শুরু গুরু। সে এক যে ছিলেন জাহাঙ্গীর বাবু, গদিগোলটাতে হলেন কাবু, আসলে সে মহান বধ, পুলিশের মারি এদের একমাত্র দাওয়াই বা ঔষধ। সেই পুলিশের হাতে বাংলায় নতুন সরকার এসছে, বাংলার মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে একেবারে উড়িয়ে দিয়ে তারপরে বিধানসভায় বলছো না মরিচঝাপিতে তো কিছু হয়নি। মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি তারই উপমুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বলছেন লজ্জা করে না, যখন আমরা ব্রিটিশদের সঙ্গে লড়াই করছিলাম তখন আপনারা ব্রিটিশদের দালালি করছিলেন না। সেই সরকারদের খুব অসুবিধা হচ্ছে, কারণ আনোয়ার খান হাত কাটা। রাজস্বী, আমার একটা ব্রেকিং আছে, তার আগে বলি, রাজস্বী স্টুডিওতে আজকে এই আইন পাস হওয়ার দরুন মিষ্টি নিয়ে এসে মিষ্টি দিয়েছে, দেবাশিস দা মিষ্টি খাবে কিনা সেই দিকে আমার নজর থাকবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও আজকে আনন্দ করছে, এবং সেই মিষ্টি রাজস্বী দেবাশিস দাকে দিয়েছে, দেবাশিস দা খাবে কিনা দেখতে হবে। ব্রেকিং নিউজ দিয়ে রাজস্বী তোমার কাছে ফেরত আসছি, প্রত্যেকের কাছে আসছি। মামলা হয়েছে কুণাল ঘোষের বিরুদ্ধে, আমার কাছে খবর আসছে দোলা সেনদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা দায়ের বৈশ্বনাথ চ্যাটার্জির বিরুদ্ধে বেন্টিং স্ট্রিটে রাস্তা অবরোধের অভিযোগে মামলা, অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় মামলা হয়েছে। কিশোরগঞ্জ অগ্নিবাদে ব্রেকিং নিউজ, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ফিরবো আলোচনায়, ব্রেকিং নিউজ দিলাম, নতুন মামলা হয়েছে এবং
স্টুডিওতে এই মুহূর্তে মিষ্টিমুখ হচ্ছে, কারণ এই বিল পাস হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের আনন্দের দিন। আমি ফিরবো আলোচনায়, আমি তার আগে একটা সিকোয়েন্স দেখাবো ডিবেটের পরের অংশে যাওয়ার আগে। আমি দেখাতে চাই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার কেন আনন্দ করছে আজকে, জানেন? কারণ তাদের পরিবারের সদস্যকে টেনে হিচড়ে বের করে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল দেবাশিস দা। তারা চাইছিল এমন বিল আসুক, এমন কড়া আইন আসুক, যাতে আরেকটা হরগোবিন্দ দাস আর চন্দন দাস না হয়। আপনি হয়তো বুঝবেন না বা আমরা হয়তো বুঝবো না। দেবাশিস দা, আগে সিকোয়েন্সটা দেখে আসি। দেবাশিস দা দেখুন। করে আক্রমণ আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দুরা পাপ করেছে? পাপ করেছে আমরা? হ্যাঁ, আমরা কি পাপ করেছি? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ। গোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে এই সিঁড়ি দিয়ে টেনে হিচড়ে রীতিমতো বের করে নিয়ে যাওয়া হয় এবং যারা স্থানীয় রয়েছে তারাই বলছেন যে এই পথ দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই পথ বাড়ি থেকে দরজা মরজা ভেঙে টেনে এই পথ থেকে টেনে নিয়ে এসে আগে ওনার বাবাকে এখানে করে ওনার বাবাকে আপনাকে মারতে মারতে ওখানে ছেঁচড়ে মারতে মারতে নিয়ে এনে এখানে যখন কাটতে লেগেছে ওর বাবাকে কেটে দিয়েছে এই জায়গাখানে। তখন তারপরে ওর ছেলে ওখানে ছেলে কাটিস না, মারিস না, আমার বাবাকে মারিস না, তখন ওর ছেলেকে ওখান থেকে খেঁচে মারতে মারতে নিয়ে এসে এখানে করে নিয়ে এনে আপনার ওকে ওখানে কেটেছে। আর ওর ছেলেকে চন্দন দাসকে নিয়ে এনে এই জায়গাখানে নিয়ে এনে একবার কুচি কাটা করে কেটেছে। এখানে এখনো রক্ত এখানে প্রমাণ পড়ে আছে, রক্ত আছে, শুধুমাত্র কাটা হয়েছে ওরা বাপ বেটাকে শুধু হিন্দু হওয়ার চলতিতে। ছবিটা দেখা গেল যে এই এলাকায় এখান ঠিক এই জায়গাতেই চন্দন দাসকে কুপিয়ে খুন করে এখনো রক্তের দাগ এবং সেই ছবির আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত তুলে ধরছে যে এখনো রক্তের দাগ রয়েছে এবং পুরো ধোয়া হয়নি জায়গাটা এবং কাপড়ের টুকরো তাতেও রক্ত লেগে রয়েছে এবং এই জায়গাতেই চন্দন দাসকে কুপিয়ে খুন করে এবং ঠিক তার একটু দূরে এই জায়গাটাতে অর্থাৎ এইখানে হরগোবিন্দ দাসকে এই সেই লাঠি এখনো পড়ে রয়েছে, যে লাঠি দিয়ে মারা হয়। এমনটাই বলা হচ্ছে যে এই সেই লাঠি এখনো পড়ে রয়েছে যেখানে যে লাঠি দিয়ে মারা হয় এবং এখানে ঠিক এই নোংরা যে জায়গাটা রয়েছে যেখানে ডাম্পিং সমস্ত জিনিসপত্র দাস আর চন্দন দাস হবে না, সেই খুশিতেই হয়তো আজকে মিষ্টিমুখ করছেন। স্যার আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি, স্যার বলুন আজকের এই বিরোধিতার উত্তরে কি বলবেন? 30 সেকেন্ড। আমি যেটা বলেছিলাম, এখন দেখলাম তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে এটা পলিটিক্যাল কারণে ব্যবহার হবে না। এবং তারপর আমি দেখছিলাম তোমার সেকশন 15-এ বলা হয়েছে এটা ডিটেনশনের পাওয়ার কার হাতে থাকবে? মাননীয় ডিএম সাহেব, কমিশনার অফ পুলিশ এবং পুলিশ অফিসার নট বিলো দি র্যাঙ্ক অফ ডিআইজি। ওনাকে রিপোর্ট পেয়ে স্যাটিসফাইড হয় তারপরে ডিটেনশনটা হবে। ভেরি গুড, এই আইনটা দরকার ছিল। তার কারণ এখন মানুষ যেটা করেছেন, এটা দেবাশিস বাবু যেটা বললেন, মাননীয় অম্বিকেশ মহাপাত্র মহাশয় ডিটেনশন নিয়ে বললেন, কিন্তু এটা তো বললেন না আমার ডক্টর মানস ভুইয়া, বেশ, তারপরে ওই পাহাড়ের বিমল গুরু, ওদেরকে মার্ডার কেস করা হয়েছে। সময় কম, কনক্লুডিং কমেন্ট নেব। তৌসিফ আহমেদ খান 30 সেকেন্ড। দেখুন, এখন নতুন সরকার এসেছে, অনেক দিন হয়নি, 2 মাসও হয়নি। এখন সরকার মনে করেছে যে এরকম একটা আইন দরকার যেখানে আরো বেশি পাওয়ার দরকার পুলিশের হাতে বা গভর্নমেন্টের হাতে, তাহলে ওনারা নিয়ে এসছে। ইট উইল গো থ্রু আ কনস্টিটিউশনাল টেস্ট। আপনি দেখবেন যে এই লটা ডেভেলপ হওয়ার দরকার আছে। ওটা কোর্ট না গেলে ওটা তো টেস্ট হবে না, কনস্টিটিউশনাল টেস্টটা। কিন্তু হ্যাঁ, সবার একটা হোপ আছে, চন্দন দাসের শুধু মৃত্যুর সাথে সাথে সেখানে 50টা মন্দির ধ্বংস হয়েছিল, হিন্দুরা আবার পলায়ন করেছিল, নদীর ওপারে চলে গেছিল এবং তার যে খরচা, সেই খরচা বহন করার জন্য তাদের যারা করেছিল তাদের শুধু জেলে দিলে হবে না, তাদের থেকে সেটা নিয়ে তাদেরকে দিতে হবে। তার জন্যই আইন এবং কোন কাদেরকে ধরা হবে, কারা গুন্ডা, সেটা পরিষ্কার করে লেখা আছে। তো যারা ওই মনির ঝাঁপি থেকে শুরু করে কসবার আত্মঘানীদের পুড়িয়ে মারে,
তারা এটাকে সাপোর্ট করবে আমরা জানি, কিন্তু সেই ধারণা ওই মুভে মেরে পান্নে মেরে মুভে কান লড়কে লেগে পাকিস্তান, ওই ডিএনএটা এখনো আছে, ওই ডিএনএটা ওই জন্য তৌশিক বলেছিল কিশোর, তুমি ট্যাগ পলি এড়িয়ে দিলে আমাকে, সেটা হচ্ছে যে উনি যেটা বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যদি তাহলে আইনটা আগে ছিল না, তাহলে মমতা ব্যানার্জির কোনো দোষ নেই, আইনটা এখন এসছে, এবার ইমপ্লিমেন্টেশন হবে, যেটা শুভেন্দু অধিকারী নিজেকে কন্ট্রাডিক্ট করলেন। আমার বক্তব্য উনি যেটা বললেন, আর আজকে তুমি একটু আগে যেটা দেখালে যে কুণাল ঘোষ বা দোলা সেন, আমার এদের সাথে কোনো নেই, মানে এরা তো অন্য রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়, তো কিন্তু রাজনৈতিক আন্দোলনের জন্য তাদের এগেন্সে মামলা হচ্ছে, তাহলে তোমার আইন এই যে এক্ষুনি বলছিলে গুন্ডা দমনের জন্য আইন হচ্ছে, আর এটা কি হচ্ছে? মানে রাজনৈতিক আন্দোলন, তাই তো গণতান্ত্রিক আন্দোলন হবে, সেটাও কি বিজেপি ঠিক করে দেবে না? রাজনৈতিক আন্দোলন হবে তাদের, জানো তো, যারা অশোক কুমার নাইকে একের পর এক রবীন্দ্র সরোবর থেকে লাশটা ফেলে দিয়েছিল, যারা শিল্পপতিকে অন্তর্বাস করিয়ে জিপিও থেকে তার অফিস অব্দি হাঁটিয়েছিল, যারা পার্ক সার্কাসে তাসলিমা নাসরিনকে এখানে থাকতে দেওয়া হবে না বলে আন্দোলন করেছিল, যারা সিএ তে পার্ক সার্কাসে ভাঙচুর করলো, যারা মুর্শিদাবাদের রেল লাইন উপড়ে ফেললো, যে রাজনৈতিক দলগুলো এই সমস্ত গুন্ডাদের দিয়ে এই কাজগুলো করাতো, এখন তো সেই গুন্ডারাও ভয় পাবে, তাদের সেই ভোট ব্যাংক ভয় পাবে যে বাবা এখন আমরা যদি কাজ তাই জন্য ভয়টা ঠিক। সত্যিই সময় কম। সুদীপ্ত বাবু 30 সেকেন্ড, আমি লাস্টে দিচ্ছি আপনাকে। সুদীপ্ত বাবু 30 সেকেন্ড, আমি একটু বলে। সুদীপ্ত বাবু 30 সেকেন্ড, আর সুদীপ্ত বাবু 30 সেকেন্ড, বলে দিই, একটু বলে দিই, আমি এক সেকেন্ড একটু বলে দিই। ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে এবং তার সঙ্গে একটা সময়সীমাও বেঁধে দিয়েছিলেন কুণাল ঘোষ, 27 জুন। কি বলেছিলেন? ওই সই যদি অন্যায় হয়ে থাকে, আর যদি আজকে সন্ধ্যাবেলা দেখা যায় তাকে দিয়ে কুমকি হাতির কাজ করানো হচ্ছে, পুরপিতাদের ফোন করা হচ্ছে যে ওখানে চলো ওদের কাছে, তাহলে এটা প্রমাণিত হবে যে শুভেন্দু বাবু ওটা দেখিয়েছেন শুধুমাত্র ওকে চাপে রাখার জন্য, যাকে দিয়ে পুরসভার কাউন্সিলরদের ভাঙানো যায়। যদি 5টার মিটিং এ ওখানে ববি হাকিম বসে থাকে এবং কাউন্সিলরদের নিয়ে বসে থাকে, তাহলে প্রমাণিত হবে যে বিধানসভায় ওই নথি দেখানোটা মুখ্যমন্ত্রীর চাপের রাজনীতি, ন্যায় বিচারের রাজনীতি নয়। আর 5টার আগে যদি ববি হাকিমের বিরুদ্ধে গ্রেফতার হয়, তাহলে মেনে নেব শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, হৃদয় দিয়ে বলেছিলেন, শ্রমিকদের হয়ে বলেছিলেন, গরিবের হয়ে বলেছিলেন, ন্যায় বিচারের জন্য বলেছিলেন। হবে খালি রাখার জন্য দোয়ারটা তো দরকার, যে দোয়াতে খালি এতদিন ছিল, তাই তো দোয়ারটাকেও নিয়ে আসুন, তার সঙ্গে পেনটাকে ধরে নিয়ে আসুন। পেন না হলে কালি দিয়ে আপনি লিখবেন কি করে নতুন করে ইতিহাস, মাননীয় মুখ্যমন্ত্রী? কিন্তু প্রবলেম হচ্ছে কি আপনার জানেন, কালিকে তো নিয়ে দোয়ারটা আর পেনটা দুটোই আপনার ভিটিমের মধ্যে রয়ে গেছে, তাদের আর ধরতে পারছে না, তাদের থেকে ধরতে হবে, তাদের না ধরলে কি করা হবে? মুখ্যমন্ত্রী যেহেতু ফিরহাদ হাকিমের নাম দেখিয়েছিলেন, দেখুন কে সই করেছে, আমরা তো ফিরহাদ হাকিম বলিনি, আর সই করাটা কোনো অন্যায়ও হতে পারে না যদি না সেই সই করার পেছনে কোনো রহস্যের গন্ধ থাকে। তো মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দেখুন কার সই আছে, প্রাক্তন মহানাগরিকের। আমি সেই কারণে বলেছিলাম যে যদি দোষের হয় তো তাহলে আপনি অ্যারেস্ট করুন, আর যদি দোষের না হয় তো তাহলে আপনি কি চাপের রাজনীতি করানোর জন্য, যে তৃণমূল থেকে একটু ওদিকে গিয়ে বসা, ওদের সঙ্গে মেশা, বালিশ শিবিরের সঙ্গে যোগাযোগ রাখা, আপনি কি সেই চাপ দিচ্ছেন? তাহলে এক মিশন, এক বিধান, এক সংবিধান। দেশ জুড়ে এক আইনের কথা ভারতের সংবিধানেও বলা আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 নির্দেশমূলক নীতি, গোটা দেশে একটাই আইন। বাংলার ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे, पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। বিজেপির সংকল্পপত্রে যে 15টি প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ইউসিসি। ক্ষমতা বদলের পর এবার প্রতিশ্রুতি পূরণ। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान, मोदी जी तो 370-35 রে হাটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন
ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা একটা মডার্ন একটা আইন যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়ে আমরা চিন্তিত এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম হাতে করি জয় তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানেন। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছে, ওটাই হবে। দীর্ঘদিন ধরে তিনটি ইস্যুকে সামনে রেখে দেশে রাজনৈতিক লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। 370, রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধি। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হয়ে গিয়েছে। 24-এর লোকসভা ভোটের আগে দরজা খুলেছে রাম মন্দিরের। এবার অভিন্ন দেওয়ানি বিধি। ইতিমধ্যে 3টি বিজেপি শাসিত রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড, গুজরাট, অসম। মধ্যপ্রদেশে ইউসিসির খসড়া তৈরির জন্য কমিটি গঠন হয়ে গিয়েছে। ইউসিসির দাবি জোরালো হচ্ছে মহারাষ্ট্রে। এবার বাংলা। নিউজ 18 বাংলা। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি অগাস্টে রাজ্য সরকারকে ইউসিসি নিয়ে সুপারিশ। গুজরাট, অসম, উত্তরাখণ্ডের পর বাংলায় ইউসিসি। বাংলায় ইউসিসি কার্যকর হবে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। गुजरात यूनिफॉर्म सिविल कोड बिल 2026, द यूनिफॉर्म सिविल कोड आसाम 2026, द यूनिफॉर्म सिविल कोड ऑफ उत्तराखंड 2024 একে বেস করে যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। একটি কমিটি গঠন আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। অকশন করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত গুন্ডা দমন বা সমাজ বিরোধী দমন তাকে পূর্ণ সমর্থন করে বিলের কয়েকটি ক্লজ, সাব ক্লজ এবং বিলটার সঙ্গে ব্রিটিশ আমলের রাওলাট আইনের যে একটা 2026-এর সংস্করণ পাওয়া যাচ্ছে, আপনি অ্যামেন্ডমেন্টটা মুভ করুন। গত 15 বছরের তৃণমূল জমানায় এ রাজ্যে বারবার অভিযোগ উঠেছে গুন্ডাদের প্রশ্রয় দেবার। থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনা, থানায় হামলা চালানো, কিছুই বাদ যায়নি। এই প্রেক্ষাপটে সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভায় কড়া হুঁশিয়ারি দেন। কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুক, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজত্ব নয় যে তুমি যা খুশি তাই বলবে, নির্দিষ্ট সম্প্রদায়কে উল্লেখ করে করে বলবে, বা 2 সম্প্রদায়ের মধ্যে বিভাজন বা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে। সেখানে মুখ্যমন্ত্রী চুপটি করে বসে থাকবে, যেন কিছুই শুনিনি, কিছুই জানি না, আহা কি হয়ে গেছে। সেটি তো আর চলবে না।
এবং বিধানসভায় দাঁড়িয়ে যখন একজন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন তার গুরুত্ব অপরিসীম হয়, এটা আমি আগেও বলেছি। ঠিক সেই মতোই অ্যাকশনও শুরু হয়ে গিয়েছে। অবশ্য শুধু হুমায়ুন কবিরের সঙ্গেই নয়, বিধায়ক হিসেবে তাকেও এবার যেমন ভাবতে হবে যে তিনি কি বলবেন কি না বলবেন, তার দায়িত্বপূর্ণ জায়গা থেকে সেটা নিয়ে যেমন তাকে ভাবতে হবে, এবং তিনি যা বলে ফেলেছেন তার জন্য তাকে কি কি পোয়াতে হয় সেটার অপেক্ষাও তাকে করতে হবে। অপরদিকে আমাদের এই বাংলার মাটিতে, আমাদের এই দেশের মাটিতে অন্যতম বড় উৎসব রামনবমী, সেই রামনবমী আমাদের বাংলায় পালন করতে বারবার বাধা দেওয়া হয়েছে। 2023 সাল হোক, 2026 সাল হোক, বাধা দেওয়া শুধু নয়, অগ্নিসংযোগ করা, ভাঙচুর করা, পাথর ছুঁড়ে মারা, এই কোনো কিছু বাদ যায়নি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে, জোর করে করা হয়েছে, ইচ্ছা করে করা হয়েছে, সম্প্রীতি নষ্ট করার জন্য করা হয়েছে এবং রাজনৈতিক কারণে করা হয়েছে, ভোট ব্যাংকের কথা ভেবে করা হয়েছে। হয়েছে তো, আপনারা জানেন তো সেই কথা। সেই ছবি আমাদের পক্ষে যতটা দেখানো সম্ভব আমরা ততটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখনো আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে যেখানে আগুনে পুড়ে যাওয়ার পরবর্তী অংশ, পরবর্তী সময় ছবিগুলো দেখুন, আগুনে পুড়ছে দেখুন। রামনবমীর অনুষ্ঠানে এই ভাঙচুর, এই অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। কেন একটি উৎসব, রামনবমীর মতো উৎসব পালন করতে এই বাংলায় বাধা দেওয়া হয়েছে, অশান্তি করা হয়েছে? প্রশ্ন সেই সময়ও তোলা হয়েছিল, প্রশ্ন সেই সময় রিপাবলিক বাংলাও তুলেছে, কিন্তু পদক্ষেপ হয়নি। একটার পর একটা অশান্তি হয়েছে, বছরে বছর অশান্তি হয়েছে, চোখের সামনে প্রমাণ রয়েছে সমস্ত অশান্তির, সমস্ত ভাঙচুরের, সমস্ত অগ্নিসংযোগের, সব প্রমাণ রয়েছে, কিন্তু কেউ গ্রেফতার হয় না। আজব কাণ্ড, কারোর যেন কোনো দোষ নেই, কেউ গ্রেফতার হয় না। কে এসে করে যাচ্ছে এই অশান্তি? কখনো কখনো তো বিরোধীদের দিকেই আঙুল তুলে দেওয়া হলো, কিন্তু আর নয়, সেসব দিন শেষ। আপনাদেরকে জানিয়ে রাখি যে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার, তার স্বামী এবং প্রসঙ্গত জানিয়ে রাখি কাউন্সিলর জাকির আলী, তাকে গ্রেফতার করেছে পুলিশ। জাকির আলীকে গ্রেফতার করেছে পুলিশ। কোন ইস্যুতে? রামনবমীতে অশান্তি করার ইস্যুতে। কোন সালে? 2023 সালে। হ্যাঁ, তখন শাস্তি হয়নি, তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছেন, হয়তো আরো না জানি কি কি প্ল্যান করেছেন, কিন্তু এবার আর নয়। পরিবর্তন এসেছে, ভরসা এসেছে, ভয় আউট হয়েছে। আপনাদেরকে সেই সময় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এই রাজ্যের বিরোধী দলনেতা, সেই সময় কি বলেছিলেন একবার একটু মনে করে নিন, আপনারা একটু মনে করুন। আর রিসরা টাঙ্গায় ওর বর চলে যাবে। রামনবমীতে ঢেলি বেঁধেছিল, বিমান ঘোষের মাথা ফেটেছিল। ওর স্বামী আর ওই রিসরার ভাইস চেয়ারম্যান জাভেদ হাসান খান, আরেকটা কে সাকিব, ওটা যাবে শিবপুরের স্বামী আহমেদ যাবে ডাম্পি। অপেক্ষা করে থাকুন, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছি, জিতে এসেছি আমরা, এনআইএ হয়েছি। কোনদিন আর রামনবমীর কোন মিছিলে ঢিল পড়বে না, তার ব্যবস্থা। যখন রাজ্যের বিরোধী দলনেতা তখন এই কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, তিনি উল্লেখ করেছিলেন অপরূপা পোদ্দার তার স্বামীর কথা, সেই সময় বলেছিলেন। আজকে অপরূপা পোদ্দারের স্বামী তথা জাকির আলী তথা তিনি তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হয়েছেন, তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা আপনাদেরকে সেই ছবিটাও দেখাবো, যখন এনআইএ তদন্তকারীরা সেখানে গেছেন, সকালবেলা যখন সেখানে গেছেন এবং হঠাৎই চলে যান। মঙ্গলবার আজকে সকালবেলা গিয়েছেন এনআইএ আধিকারিকরা, দীর্ঘ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ, এবং জিজ্ঞাসাবাদ চলাকালীন একদিকে যেমন জাকির আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অপরূপা পোদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বাড়ির পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই জিজ্ঞাসাবাদ পর্ব চলতে চলতেই গ্রেফতার হয়ে যান অপরূপা পোদ্দারের স্বামী। তিনি আরামবাগের প্রাক্তন সাংসদ। সর্বশেষ যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি।
তিনি প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। দেখুন সেই সময় ছবিটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি যখন এনআইএ টিম তার স্বামীকে বের করে নিয়ে যাচ্ছেন। অপরাধ 2023 সাল, অপরাধ রামনবমী, সেখানে উত্তেজনা তৈরি করা, অশান্তি সৃষ্টি করা, গায়ে হাওয়া লাগিয়ে আর চলবে না। রামনবমীতে আর অশান্তির ছক তৈরি করা যাবে না। আমরা আপনাদেরকে সেই ছবিটাও দেখাচ্ছি যেখানে ঝামেলা করা হচ্ছে। ও আচ্ছা, অপরূপা পোদ্দার তিনিও বেরিয়ে এসেছিলেন যখন তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কাউন্সিলরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময়তে তিনিও বেরিয়ে এসেছিলেন এবং হঠাৎই তিনি ক্ষোভ প্রকাশ করেন 3 বছর আগের একটা ঘটনা আজকে গ্রেফতার করা হচ্ছে, মানুষ বিচার করবে, ভগবান বিচার করবে, ঈশ্বর বিচার করবে, ইত্যাদি ইত্যাদি নানা কথা তিনি বলেছেন। তাকে যারা প্রোটেকশন দিতে চাইছেন যে পুলিশ বাহিনী, তাদেরকে বলছেন সরে যান, আমার কোনো প্রোটেকশন লাগবে না। সেসব ছবি আমরা আপনাদেরকে পরপর দেখাবো। এবং শুধুমাত্র অপরূপাই নয়, আরো যেটা বলছিলাম যে ওখানে আরো বেশ কয়েকজন চলে এসেছিলেন এবং এসে বাড়ির সামনে ভিড় জমিয়ে দিয়েছিলেন। বাড়ির সামনে ভিড় জমিয়ে দিয়ে গোটা পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করেছেন, এটা বলাই যায়। দীর্ঘ সময় ধরে এটা হয়েছে, সকাল থেকে দুপুর পেরিয়ে প্রায় বিকেল অবধি এই ছবি দেখতে পাওয়া গিয়েছে। মোটামুটি 4টে, 4:30 পর এনআইএ টিম বেরিয়ে যায় সেখান থেকে, তাদের তদন্তের যা প্রয়োজনীয় যা জিজ্ঞাসাবাদ সেটা করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে এরকমই আজকের অপরূপা পোদ্দারের ঘটনাই তো নয়, এর আগে এই পদক্ষেপ কিন্তু পূর্বতন সরকারও নিতে পারত, কিন্তু নেয়নি। বেরিয়ে এসেছে জাহাঙ্গীর খান, স্বঘোষিত পুষ্পা ফুস হয়ে গেছে। এবং অবস্থা ভাবুন, জাহাঙ্গীর খানকে গ্রেফতার করে নেওয়ার পর, ভারত নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে নেওয়ার পর তার স্ত্রী, তিনি ওই এলাকায় অশান্তি করার জন্য পুরো টিম নিয়ে নেমে গিয়েছিলেন। তার যে টিম রয়েছে পুরো টিম নিয়ে নেমে গিয়েছে, বিশাল অশান্তি করবে। তিনি ভেবেছিলেন যে ওই যে আগের সরকারি চলছে, আমরা ভয় দেখাবো, আমরা ভয় দেখিয়ে যা খুশি তাই করে নেবো, আর কেউ কিছু বলবে না। তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। এটাই কি আগের সরকার হলে হতো? আবার প্রশ্ন। আচ্ছা, এটা তো গেল আরো একটা পার্ট। এবার চলে আসুন একদম খাস কলকাতার দিকে চলে আসুন। সোনা পাপ্পু, এই কসবা এলাকায় গেলে সেখানকার যারা বাসিন্দা, সেখানকার যারা বিভিন্ন যে বস্তিগুলি রয়েছে, গিয়ে কখনো কথা বলবেন, চেষ্টা করবেন জানা, যদি পারেন। এক একটা ওই যে এলাকা, ওই এলাকা দখল করার জন্য যা খুশি তাই করতে পারতো এই সোনা পাপ্পু। বোমাবাজি, ইট ছোড়া, যা খুশি তাই উত্তপ্ত হয়েছে এলাকা। এই তৃণমূল আমলের শেষ দিকেই হয়েছে। কয়েকটাকে তুলে নিয়ে গেছিল, তারপরে হয়তো ছেড়ে দিয়েছে, কোনো খোঁজ নেই তাদের। আর এই সোনা পাপ্পুর সঙ্গে কে ছিল? শান্তনু সিনহা বিশ্বাসের মতো লোক, অ্যাডিশনাল কমিশনার। ভাবা যায় এত উঁচু পদে একজন পুলিশ অফিসার, তিনি তোলাবাজের মতো কাজ করেছেন, জমি হাতানোতে হেল্প করেছেন, এরকম অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অর্থাৎ এই গোটা হিংসা, গোটা গুন্ডাগিরি আমাদের গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। প্রয়োজন নয় যে সেটা নির্দিষ্ট শহরতলি অঞ্চলে, শহরে বা গ্রামে গঞ্জে হচ্ছে, না, গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। এবার চলে আসুন, এরা তো গেল সমস্ত বিভিন্ন নেতারা যাদের মাথায় কারো না কারোর হাত রয়েছে, তারা সেই সমস্ত হাতের সাহায্যে দাপিয়ে বেরিয়েছেন। উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী ছিলেন এবং তার যে মুখ দিয়ে কি কি শব্দ বেরোতো, কি কি যে বলতেন, এবং একজন মন্ত্রী বিধায়ক এতদিনের রাজনীতিবিদ হিসেবে আদৌ কিভাবে তার মন্তব্য করা যায় কিনা ওই ধরনের জানা নেই, তিনি করতেন। তিনিও শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার আর্থিক তছরূপের জন্য। দিনহাটা হাসপাতালে আর্থিক তছরূপ, এখানেই শেষ নয়, কোভিড পরবর্তী সময়তে আর্থিক তছরূপ, সেই কারণেও পুলিশ আবার তাকে নিজেদের হেফাজতে নিয়েছে, 5 দিনের পুলিশ হেফাজত। রাজ্যের মন্ত্রীরাও বাদ যায়নি, তবে এবার কাউকে ছাড়া হবে না। আপনি মন্ত্রী হন, আপনি বিধায়ক হন, শুরুতেই বললাম কেউ ছাড়া পাবে না, সবকিছুর হিসাব নেওয়া হবে। এবং সর্বশেষ বলি, বর্তমান বিধায়ক হুমায়ুন কবির, শুরুটা এটা দিয়েই করেছিলাম। ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া থেকে শুরু করে তিনি বলছেন যে 1 লক্ষ মুসলমান মানুষকে নিয়ে তিনি বেরিয়ে যাবেন এবং বিজেপির পতাকা বওয়ার লোক থাকবে না। এই ধরনের উস্কানির কি অর্থ? হুমায়ুন বাবু, রাজনীতির প্রয়োজনে এরকম উস্কানি দিতে হয়? আর আপনি আগে দিয়ে অভ্যস্ত, আসলে আগে বলে অভ্যস্ত, কেউ কিছু বলেনি তখন, আপনি আগে বলে অভ্যস্ত, কিন্তু এখন তো আর হবে না। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেটা খোদ মুখ্যমন্ত্রী বলেছেন।
এবং এখানেই শেষ হয়। আজকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বেসিক্যালি দুটি অনুষ্ঠানের আয়োজক ছিলেন। ওই 3 জন আগে আয়োজকদের ধরা হচ্ছে, প্রয়োজনে হুমায়ুন কবির তার কাছে নোটিশ গেছে আজকে শক্তিপুর থানা, সম্ভবত তিনি ওই এলাকারই বাসিন্দা, সেখান থেকে নোটিশ গেছে। যাই হোক, এই গোটা বিষয় নিয়ে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করবো। আলোচনাটা আমার মনে হয়েছে যে এনআরপি জানা সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানো। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226 ডেটেড 26/6/2026 আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা 100 ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়ে সেই অনুযায়ী পদক্ষেপ হচ্ছে। দেখে ভালো লাগছে যে রাজ্যটা আইনের শাসন রয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, অপরূপা পোদ্দার রাস্তায় বেরিয়ে এসেছিলেন। খানিকক্ষণ আগে বলছিলাম না আপনাদেরকে, সেই ছবিটাও দেখিয়েছি যেখানে তিনি পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। পুলিশ তাকে প্রোটেকশনই দিতে যাচ্ছিল, সে ধাক্কা মেরে মেরে সরিয়ে দিচ্ছে। আমার কারো প্রোটেকশন লাগবে না, আমার কিছু লাগবে না। দেখে নিন একবার ছবিটা, দেখুন, বলছি তারপরে। দিদি কি বলবেন? 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 দিদি দিদি কি বলবেন? 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 খুব রেগে গেছিলেন অপরূপা পোদ্দার, ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি বলছেন যে তার কোনো পুলিশ প্রোটেকশন চাই না। পুলিশকে রেখে বলছে, আপনি কে, আপনারা কারা, হু আর, আমার কোনো পুলিশ প্রোটেকশন চাই না। বিরুদ্ধে এফআইআর দায়ের করা। এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাচ্ছি পুলিশের সঙ্গে গুন্ডামির চেষ্টা প্রাক্তন তৃণমূল সাংসদের। পুলিশের গায়ে হাত অপরূপার, ছবিটা দেখলেন আপনারা কিভাবে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন অপরূপা পোদ্দার। পুলিশের গায়ে হাত, অধিধারীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছেন তিনি, গায়ে হাত দিয়েছেন তিনি। কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশন পুলিশের। রাতেই পুলিশের নোটিশ যাবে প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে। 2023 রামনবমীর হিংসা মামলায় গ্রেফতার হয়েছেন অপরূপার স্বামী। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, তাদের গায়ে হাত দেওয়া, ধাক্কা দেওয়া। এবার তার এই আচরণের, এই গুন্ডামির আচরণের জন্য তার বিরুদ্ধে এফআইআর। পুলিশের গায়ে হাত অপরূপার, কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশন নিল পুলিশ।